দ্য প্রবাস ইনসাইড টিভির পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌম মির্জা, আমার সাথে আছেন বনি আমিন খান। তো মিস্টার বনি, আপনার সাথে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমাদের প্রবাস ইনসাইড টিভির পর্দায় যখন আমরা বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিওগুলো দেই, তো আমাদের অনেক কমেন্ট আসে এবং ইনবক্সেও অনেকে কমেন্ট করে যে অনেকের পাসপোর্টে আপনার অনেক দেশের ভিসা থাকে। হ্যাঁ, যেমন আপনার স্পেনে কিন্তু সবাই ভিসা নিয়ে আসে না। নর্মালি ধরেন কারো ক্রোয়েশিয়ার ভিসা, কারোর হচ্ছে আপনার মানে ইউরোপের রোমানিয়া বা অন্যান্য দেশের ভিসা থাকে। তো পাসা গ্রাসিয়াস। তো অন্যান্য দেশের ভিসা থাকে। তো সেই ক্ষেত্রে তাদের যখন 2 বছর হবে তখন পেপারস জমা দিতে কি কোনো সমস্যা হবে, নাকি নতুন করে পাসপোর্ট যেহেতু আমাদের এম্বাসি আছে করা যায়, তো সেই ক্ষেত্রে নতুন পাসপোর্ট করে জমা দিবে নাকি ওই পাসপোর্ট দিলেই হবে? আপনি যদি এটা খুব খোলাসা করে দর্শকদেরকে বলেন। আচ্ছা, ধন্যবাদ সুমো মির্জা ভাই। এটা আসলে বর্তমান একটা হট টপিক বলা যায়, কারণ ওই যে 2 বছর হয়ে গেছে, অনেকে জি, জি, পেপারস জমা দিতে চাচ্ছে। অনেকেই এইটা নিয়ে প্রচুর কোশ্চেন আসতেছে যে আসলে তাদের কি 2 বছর হয়ে গেছে, সে রোমানিয়ার ভিসা নিয়ে আসছিল অথবা ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে আসছিল, তার ভিসার স্টিকারটা তার পাসপোর্টে আছে। আচ্ছা, তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে অবশ্যই একটা ফ্রেশ একটা পাসপোর্ট বানাতে হবে, আচ্ছা, ঠিক আছে? যদি আপনি খুব মানে নর্মালি আপনি কাগজটা জমা দিতে চান, যে আপনি কোনো হ্যাসেলে পড়তে না চান, তাহলে আপনাকে অবশ্যই একটা নতুন ফ্রেশ পাসপোর্ট দিয়ে আপনার ডকুমেন্টটা সাবমিট করা উত্তম। কারণ কি আমি বলি, বিগত সময় আমরা দেখেছি ক্রোয়েশিয়ার পাসপোর্ট নিয়ে ভিসা আছে, তো সে আপনার কাগজ জমা দিতে গেছে, তো তার কাছে কি চেয়েছে জানেন? তার কাছে ক্রোয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স আছে। এখন সে ক্রোয়েশিয়া থেকে বের হয়ে আসছে 1.5 বছর আগে বা 2 বছর আগে। তো একটা দেশে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার এলিজেবল হন কতদিন পরে? একটা দেশে আপনি কন্টিনিউয়াসলি যখন 6 মাস থাকবেন মিনিমাম, 6 মাস থাকলে তাহলে আপনি একটা ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার এলিজিবিলিটি হন। তো আপনি যখন ক্রোয়েশিয়া আসছেন, ক্রোয়েশিয়া আসার পরে আপনি কোম্পানিকে জানাননি, ইমিগ্রেশনকে জানাননি, আপনি চলে আসছেন স্পেনে, ঠিক আছে? তো এইসব কারণে আপনার এই জিনিসগুলো হইতে পারে যে আপনাকে রোমানিয়া থেকে পুলিশ ক্লিয়ারেন্স আনতে বলছে। কারণ কি, আপনার ভিসা যখন তারা দেখতে পারতেছে, তো ভিসা ছিল 22 সালে, আচ্ছা, তো তারা চিন্তা করতেছে আপনি লং টাইম ওইখানে ছিলেন, ঠিক আছে? তো আপনার নামে কোনো ক্রাইম রেকর্ড আছে কিনা, ঠিক আছে, তারা এটা যাচাই করার জন্য পুলিশ ক্লিয়ারেন্সগুলো এইসব কান্ট্রির চেয়ে বসতে পারে। এটার পসিবিলিটি অনেক বেশি, কারণ যেহেতু আপনার ডকুমেন্ট আমরা যখন সাবমিশন করি, তো আমাদের একটা পাসপোর্টের পূর্ণ প্রথম পাতা থেকে একবার শেষ পাতা পর্যন্ত সবগুলার ফটোকপি দেওয়া লাগে। তো এইখানে আপনার যে অ্যারাইভাল সিলগুলো, ডেপাচার অ্যারাইভাল সিলগুলো থাকে, বা আপনার ভিসা স্ট্যাম্পিং থাকতে পারে, বা যে কোনো কারণে আপনার অনেক ধরনের থাকতে পারে। তো আমার সাজেশন হবে, বা আপনার এইটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা নতুন পাসপোর্ট, যেহেতু আমাদের পাসপোর্ট এখন বর্তমানে আপনি জানেন কিনা জানি না, স্পেন এম্বাসিতে আপনি পাসপোর্ট যদি জমা দেন 21-22 দিনের ভিতরে পাওয়া যায়, ম্যাক্সিমাম 1 মাস। জি, ম্যাক্সিমাম 1 মাস। তো এই প্রবলেমটা আসলে পাসপোর্ট বানাইতে তেমন খরচও না। একটু অ্যাড করি, অনেকের হয়তো এইটা নিয়ে প্রশ্ন হইতে পারে যে ধরেন তার কাছে তো পাসপোর্ট আছে, তো সেই ক্ষেত্রে নতুন একটা পাসপোর্টের জন্য সে যখন অ্যাপ্লাই করবে, সেখানে সাবজেক্টটা কি দিবে? এখন নতুন যখন তাকে এটা পুরো সম্পূর্ণ লস্ট দেখাইতে হবে। আচ্ছা, আচ্ছা, লস্ট দেখাইতে হবে। লস্ট দেখানোর ক্ষেত্রে আপনার সে কি করতে পারে, এই দেশে আপনার যে কোর্ট আছে, হ্যাঁ, আমাদের প্লাজা কাস্তিয়াতে একটা কোর্ট আছে, তো ওইখানে আপনি যদি যান নিজে গিয়ে, তো আপনি ঢোকার সময় আপনাকে জিজ্ঞেস করবে আসলে আপনি কেন আসছেন। আচ্ছা, তো আপনি যদি বলেন যে আপনি লস্ট রিপোর্ট, পাসপোর্টটা হারাই গেছে, আপনি একটা রিপোর্ট লিখতে আসছেন, তো তখন আপনার তারা একটা ডকুমেন্ট দেয়, যেটা আপনার হলো লস্ট রিপোর্টের যে ইয়াটা। তো এইটা আপনার তোলা খুবই ইজি। আচ্ছা, ওইটা নিয়ে এসে আপনি যখন পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন, অনলাইনে আবেদন করবেন, তো আপনি যদি নিজে আবেদন করেন, সেক্ষেত্রে আপনি অপশন দেখবেন যে আপনার পাসপোর্টটা রিজন কি। তো আমাদের বাংলাদেশিদের এখনও আমি দেখি যারা বিভিন্ন কান্ট্রি হয়ে আসছে বা বিভিন্ন ইসে, তারা যারা 2 বছর 4 বছর 5 বছর আগে আসছে, আমাদের কি আমরা, যেমন আমি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, ঠিক আছে, আমি অনেক ট্রাভেল করি, আমার কাছে পাসপোর্ট অনেক আগে থেকে, ঠিক আছে। তো
ম্যাক্সিমাম আমাদের জেনারেশন কি করে যে ভিসা যারা নিবে ইউরোপের, মনে করেন ভিসা জমা দিবে আগামী মাসে, এই মাসে পাসপোর্টটা বানাইলো। আচ্ছা। তো 2022-এ যারা আসছে, তো তারা পাসপোর্ট বানাইছে 22-ই, হুম। ঠিক আছে। যারা 21-এ আসছে তাদের পাসপোর্ট 21-এই বানানো। তো পাসপোর্টের মেয়াদ যেহেতু 5 বছর আছে, তো ম্যাক্সিমাম পাসপোর্ট আমরা দেখতে পাই যে আপনার প্রায় অলমোস্ট ইউরোপে যারা 60% 70% মানুষের কাছে এখনও যে এমআরপি, পুরানো এমআরপি এইটা আছে। তো এমআরপি পাসপোর্ট থেকে আপনার ই পাসপোর্টে কনভার্সন, আপনি যদি এখানে লিখে দেন যে আপনার কনভার্সন টু ই পাসপোর্ট, এখানে একটা অপশন আছে, এটা দিয়ে আপনি করতে পারেন। এরপরে আপনি কন্টিনিউ করলে আপনাকে আসবে যে আপনার এটার কারণ কি, আপনার কাছে কি পাসপোর্ট আছে কিনা, তখন আপনি দিতে পারেন যে আপনার পাসপোর্টটা লস্ট হয়ে গেছে। আর পাসপোর্ট আপনার হলো জাতীয় সম্পদ, এটা আপনার সম্পদ। আপনি চাইলে পাসপোর্ট 3 মাস 4 মাস পরেও আপনি আবার অ্যাপ্লাই করতে পারেন, এটা আপনার দায়িত্ব। আপনার যতবার টাকা আছে আপনি ততবার অ্যাপ্লাই করেন, ঠিক আছে। এটা আপনার কোনো ইয়া নাই, কারণ কি আপনার পাসপোর্টের রিনিউ করার বা ইসের আপনার এটার কিছু কারণ থাকে, যে পাসপোর্ট যদি নষ্ট হয়ে যায় বা হারায় যায় বা করে, আপনি যে কোনো একটা কারণ দেখে আপনি পাসপোর্টটা তৈরি করতে পারেন। আর আপনার যদি পাসপোর্টে থাকে, হ্যাঁ, ভিসা থাকে, তাহলে আপনাকে যদি পুলিশ ক্লিয়ারেন্স আনতে বলে ক্রোয়েশিয়া, এটা বিশাল একটা ঝামেলা। আপনাকে পুলিশ কখনোই দিবে না। আপনাকে বলতে পারে যে তুমি ক্রোয়েশিয়া এসে নাও, পরে আপনাকে ডিপোর্ট করে দিল, এটা হইতে পারে। অথবা আপনি এখানে আসছেন, তখন এখন বর্তমান ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কমন ডাটা, যেমন বর্তমান একটা সব থেকে বড় আলোচিত সমস্যার নাম হলো সিস, রাইট। এটা ঠিক আছে। ফ্রান্সে যারা ফিঙ্গার খেয়েছে বা এই সিসের প্রবলেমের কারণে আপনি দেখবেন, আমরা এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, হ্যাঁ, যে পর্তুগালে প্রচুর পরিমাণের আপনার ভিসা রেসিডেন্স কার্ড বা রিজেকশনের কারণ সিস। স্পেনেও সেম অবস্থা, ঠিক আছে। তো সিসটা আসলে এই যে ফিঙ্গার প্রিন্ট এগুলো কিভাবে ধরে, কারণ কি এটা কমন ডাটা হয়ে গেছে এখন। আপনি যে কোনো দেশে আসেন, ফিঙ্গার দেন, টিআরসি নেন, তো ওরা আসলে জানে সেনজেনভুক্ত যতগুলো কান্ট্রি ছিল, এটা তো আপনার আগে এই ডাটাগুলো শেয়ার হইতো না, যার যার দেশে ছিল। এখন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন প্রচুর কঠোর হয়ে গেছে, না কঠোর হয় নাই, আমরা কঠোর হইতে বাধ্য করছি, হ্যাঁ। কারণ কি এইটা আপনার এইটা আমাদের জন্যই আর কি, এই জিনিসগুলো আমরা ক্রিয়েট করি। আপনাকে বলতেছিলাম ওই যে আগের যে ভিডিওটা, যে আমরা ফেক ডকুমেন্ট বিভিন্ন কিছুর কারণে, হ্যাঁ, আমরা আসলে কি করি, একটা জিনিস কথা আছে, আপনার বাংলা একটা প্রবাদ আছে যে পাপী মরে 40 ঘর নেই। আপনি যখন একটা ক্রাইম করবেন, ক্রাইম করে আপনি যখন ধরা খাবেন, তো আপনি শুধু আপনার ক্ষতি করেন না, আপনি একটা গোটা সমাজের ক্ষতি করেন, আরো বাকি যারা আছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আপনারা যারা কাগজ জমা দিচ্ছেন নতুন করে, বা এইটার আওতায় যারা পড়তেছেন 2 বছরে, তারা অবশ্যই একটা ফ্রেশ পাসপোর্ট বানায় এটা কাগজটা জমা দিবেন, এটা আমার থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ বনিয়ামিন ভাই, এবং ধন্যবাদ আমাদের দ্য প্রবাস ইনসাইড টিভির যারা দর্শক আছেন নিয়মিত, যারা সার্চ করেন যে আমাদের বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিওর জন্য। তো আমার মনে হয় যারা পাসপোর্ট নিয়ে সমস্যায় আছেন বা এই প্রশ্নগুলো ছিল, আপনাদের জন্য এই ভিডিও বা বনি ভাই যেই কথাগুলো বললেন, এগুলো আপনাদের জন্য কাজে লাগবে, কাজে আসবে। সবাই ভালো থাকুন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।